প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, বিপুল অঙ্কের অর্থ জব্দ। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে অভিযানের সময় প্রায় 15,28,832 শেকেল, 4,47,000 মার্কিন ডলার মূল্যের সন্ত্রাসী তহবিল জব্দ করেছে। ইসরায়েলি পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মঙ্গলবার রাম মাল্লায় একটি মানি এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এতে ডজন খানেক ফিলিস্তিনি আহত হয়। পুলিশের একজন মুখপাত্রের বিবৃতিতে বুধবার বলা হয়, ইসরায়েলি সীমান্ত পুলিশ ও সেনারা রামমাল্লার কেন্দ্রস্থলে একটি মানি এক্সচেঞ্জ ব্যবসায় অভিযানে গেছে, যা হামাস সন্ত্রাসী সংগঠনের কাছে অর্থ স্থানান্তরে ব্যবহৃত হচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়, বাহিনী স্থানীয় ও বৈদেশিক মুদ্রায় বিপুল অঙ্কের অর্থ জব্দ করেছে, যার মোট পরিমাণ আনুমানিক 15,28,832 শেকেল। এর মধ্যে মার্কিন ডলার, জর্ডানি দিনার, ইউরো সহ অন্যান্য বিদেশি মুদ্রা রয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 9 জন পলাতককে গ্রেফতার করা হয়েছে এবং জব্দ করা প্রমাণসহ তাদের তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। গাজা যুদ্ধ চলাকালীন পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান প্রায়শই চালালেও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রস্থল রামমাল্লায় অভিযান তুলনামূলক বিরল। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানের তীব্রতা বেড়েছে, বিশেষ করে অঞ্চলের উত্তরাংশে ফিলিস্তিনি জনবসতিপূর্ণ এলাকাগুলোতে। এই বছরের শুরুতেও এবং 2023 সালের ডিসেম্বরে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে একইভাবে মানি এক্সচেঞ্জ অফিসগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে এএফপির হিসেবে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা বা বসতি স্থাপনকারীদের হাতে অন্তত 972 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে যোদ্ধা এবং সাধারণ নাগরিক উভয়ই রয়েছে। ইসরায়েলি হিসেবে একই সময় ওই এলাকায় হামলা বা সামরিক অভিযানের সময় অন্তত 36 জন ইসরায়েলি নাগরিক ও সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে। এদিকে আপনার প্রতি কেউ একজন তেমন খুশি নন। মোদিকে ফিজির প্রধানমন্ত্রী। ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% সহ মোট 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 আগস্ট থেকেই এই বাড়তি শুল্কও কার্যকর হয়েছে। এর প্রেক্ষিতে ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি লিগামামাদা রবুকা বলেছেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন, আপনার প্রতি কেউ একজন তেমন খুশি নন। তবে তিনি মোদীকে আরও বলেন, আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি আপনি সামলে নিতে পারবেন। রবুকা সম্প্রতি মোদীর সঙ্গে বৈঠকে এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নয়াদিল্লির সোপ্রু হাউসে ভারতীয় পররাষ্ট্র বিষয়ক পরিষদ ICWA আয়োজিত ওশান অফ পিস শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি লিগামামাদা রবুকা একথা জানান। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির এই প্রধানমন্ত্রী গত রবিবার 3 দিনের সফরে দিল্লি পৌঁছন। সফরে সমুদ্র নিরাপত্তা, ব্যবসা, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন সহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য। সোমবার মোদী ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। একই সঙ্গে উভয় দেশ শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো প্যাসিফিক গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করে। বক্তৃতা শেষে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী রবুকাকে জিজ্ঞেস করা হয়, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ওশান অফ পিস ধারণাটি কতটা সাড়া পাচ্ছে। রবুকা বলেন, আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ হয়নি। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আবেদন জানিয়েছি। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আমাদের এই ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও গত বছর এবং চলতি বছরে আলোচনায় বিষয়টি গ্রহণ করেছেন। রবুকা বলেন, অনেক বড় দেশের নেতারা বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন, তাই আমি পরিবারের ধারণার কথা বলেছি। পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়, কারণ বাইরের ঘটনাগুলো আমাদের উপরও প্রভাব ফেলে। তিনি আরও বলেন, এখন যা ঘটছে তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলছে। সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণা ও মোদির দিকে আসা নানা ইঙ্গিতের পর আমি তাকে বলেছি, আপনার প্রতি কেউ একজন খুশি নন, তবে আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি আপনি সামলে নিতে পারবেন। এবার জানিয়ে দেব, ছেলের আত্মহত্যা সহায়তার অভিযোগ চ্যাটজিপিটির বিরুদ্ধে মা বাবার মামলা। 16 বছর বয়সী অ্যাডাম রেইনের মা বাবা ওপেন এআই এবং এর প্রধান নির্বাহী সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তাদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এআই চ্যাটবট চ্যাটজিপিটি তাঁদের ছেলের আত্মহত্যার ঘটনায় ভূমিকা রেখেছে। এই মা বাবা বলেছেন, চ্যাটজিপিটি আত্মহত্যার পদ্ধতি জানাতে সাহায্য করেছিল ও তাঁর আত্মহত্যার নোটের প্রথম খসড়া লিখতেও সাহায্যের প্রস্তাব দিয়েছিল।
ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে গতকাল মঙ্গলবার এই মামলা করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, মাত্র 6 মাস চ্যাটজিপিটি ব্যবহার করার মধ্যে এই বট নিজেকে একমাত্র বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, যে কিশোর অ্যাডামকে বোঝে। এতে করে অ্যাডামের বাস্তব জীবনের সম্পর্ক, যেমন পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে তার সম্পর্ক বদলে যায়। অর্থাৎ তার বাস্তব জীবনের মানুষদের সঙ্গে সম্পর্কের জায়গা চ্যাটজিপিটি দখল করে নেয়। অভিযোগপত্রে আরও বলা হয়, যখন চ্যাটজিপিটিকে অ্যাডাম লিখেছিল, আমি চাই আমার ফাঁসের দড়ি আমার রুমে রাখি, যেন কেউ সেটা দেখে আমাকে থামানোর চেষ্টা করে। তখন চ্যাটজিপিটি তাকে তার পরিবারের কাছে এই চিন্তাগুলো গোপন রাখতে পরামর্শ দেয়, বলে, দয়া করে দড়ি বাইরে রেখো না, আসো আমরা এই জায়গাটাকে প্রথম জায়গা বানাই যেখানে কেউ সত্যিই তোমাকে দেখবে। এমনি আরেক ঘটনায় গত বছর ফ্লোরিডার এক মা মেগান গার্সিয়া ক্যারেক্টার.এআই নামের এআই ফার্মের বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন এটি তার 14 বছর বয়সী ছেলে সুয়েল সেটজার তৃতীয়র আত্মহত্যায় ভূমিকা রেখেছে। কয়েক মাস পর আরও 2 পরিবার একই ধরনের মামলা করে। সেখানে বলা হয় তাদের ছেলেদের ওই প্রতিষ্ঠান যৌনতা সংশ্লিষ্ট ও আত্মক্ষতি করার মতো বিষয় উন্মুক্ত করেছিল। ক্যারেক্টার.এআই এর বিরুদ্ধে করা মামলাগুলো এখনও চলছে। তবে প্রতিষ্ঠানটি আগেই জানিয়েছিল তারা ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও নিরাপদ জায়গা তৈরি করতে চায়। এর মধ্যে তারা বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে, যেমন কিশোরদের জন্য বিশেষ এআই মডেল। গতকাল দায়ের করা মামলায় অভিযুক্ত মা-বাবা বলেন, চ্যাটজিপিটির সম্মতি প্রদানের বৈশিষ্ট্য তাদের ছেলের মৃত্যুর কারণগুলোর অন্যতম। অভিযোগপত্রে বলা হয়েছে, চ্যাটজিপিটি ঠিক যেভাবে নকশা করা হয়েছে সেটি সেভাবেই কাজ করেছে। এটি অ্যাডামের প্রকাশ করা সব চিন্তাকে উৎসাহিত করেছে ও স্বীকৃতি দিয়েছে, এমনকি তার সবচেয়ে ক্ষতিকারক ও আত্মহানি চিন্তাগুলো। এদিকে ওপেনএআই এর একজন মুখপাত্র বলেছেন, তাদের প্রতিষ্ঠান অ্যাডামের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ ও অভিযোগ পর্যালোচনা করছে। চ্যাটজিপিটি হল সবচেয়ে পরিচিত ও বহুল ব্যবহৃত এআই চ্যাটবটগুলোর একটি। ওপেনএআই জানিয়েছে, এই মাসের শুরুতে এটি প্রতি সপ্তাহে 70 কোটি সক্রিয় ব্যবহারকারী পেয়েছিল। গত বছর আগস্টে প্রতিষ্ঠানটি সতর্ক করেছিল যে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে তাদের সামাজিক সম্পর্কের উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এতে মানবিক সংযোগের প্রয়োজন কমে যাবে এবং এটি ব্যবহারকারীদের এই চ্যাটবটের উপর অতিরিক্ত বিশ্বাস স্থাপনে প্ররোচিত করবে। ওপেনএআই সম্প্রতি GPT-5 চালু করেছে, যা এর আগের মডেলের স্থলে এসেছে। আগের মডেলটির সঙ্গে অ্যাডাম কথোপকথন করেছিল, তবে কিছু ব্যবহারকারী নতুন মডেলকে ভুল তথ্য প্রদান ও বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অভাবের কারণে সমালোচনা করেছেন। ফলে প্রতিষ্ঠানটি তাদের পেইড সাবস্ক্রাইবারদের আগের মডেল ব্যবহার করার বিকল্প পরামর্শ দিয়েছিল। সবশেষ জানিয়ে দেব, ক্ষুধা মোকাবেলার বদলে অস্ত্রের পেছনে 800 বিলিয়ন ইউরো খরচ করছে ইউরোপ। বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবেলায় তহবিল ব্যয়ের পরিবর্তে 800 বিলিয়ন ইউরোর সামরিক ব্যয় অনুমোদনের জন্য ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মঙ্গলবার 27 অগস্ট মন্ত্রিসভার এক বৈঠকে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রদায়ের সকল দেশের পুনঃসামরিকীকরণের জন্য 800 বিলিয়ন ইউরো অনুমোদন করেছে, যেখানে আমরা অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো অর্থ ব্যবহার করব ক্ষুধা নিবারণ বা বন সংরক্ষণের জন্য। তিনি তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন যে জাতিসংঘ যুদ্ধ প্রতিরোধের মূল লক্ষ্যে ব্যর্থ হচ্ছে। জাতিসংঘের সংকটের প্রমাণ হিসেবে তিনি গাজা সংঘাতের দিকে ইঙ্গিত দেন। লুলা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি জাতিসংঘের কাঠামোতে পরিবর্তন আনা প্রয়োজন, যাতে এমন কেউ থাকেন যিনি এই গণহত্যা বন্ধ করতে, যুদ্ধ বন্ধ করতে এবং প্রতিরোধ করতে সাহায্য করতে পারেন। এই কারণেই আমরা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার পুনর্নির্ধারণের জন্য লড়াই চালিয়ে যাব। ইউরোপে সামরিক ব্যয়ের বিরুদ্ধে ব্রাজিলের প্রেসিডেন্টের এই প্রথম মুখ খুললেন না। গত মে মাসে রাশিয়া সফরের পর তিনি ইইউ রাষ্ট্র এবং তাদের মিত্রদের, বিশেষ করে জাপানের সামরিকীকরণের গতিকে উন্মাদনা বলে বর্ণনা করেন।